যে যেখান থেকে আজকে অনলাইন ক্লাস অংশগ্রহণ করেছে সবাইকে আজকেতে স্বাগত। আজকে আমরা আবারও হাজির হয়েছে অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়টি নিয়ে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, অধ্যায় 2 কম্পিউটার নেটওয়ার্ক। দেখো, কম্পিউটার নেটওয়ার্ক, এখান থেকে তোমরা কি জানতে পারবে যে কম্পিউটার নেটওয়ার্ক কি সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটার নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো সম্বন্ধে তোমরা ধারণা পাবে বা সেটা তোমরা বলতে পারবে। জি। কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, পার্ট 8। দেখো, নেটওয়ার্ক কি, প্রথমে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। দেখো, তোমাদের এখানে বলছে 2 বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? কম্পিউটার নেটওয়ার্ক হতে গেলে কমপক্ষে 2টি কম্পিউটার প্রয়োজন হবে। বেশি 4টা হতে পারে, 10টা হতে পারে, 100টা হতে পারে, 1000 হতে পারে, অনেক হতে পারে, কিন্তু কমপক্ষে 2টা কম্পিউটার হবে। তাহলে 2 বা তার বেশি কম্পিউটারের মধ্যে কি থাকতে হবে? 2 নাম্বার শর্ত হলো তাদের মধ্যে তাদেরকে জুড়ে দিতে হবে, মানে কানেক্ট করতে হবে। প্রতিটা কম্পিউটার একে অপরের সাথে কানেকশন থাকতে হবে। 3 নাম্বার শর্ত হলো তার নিজেদের ভিতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে। এই 3টা শর্ত থাকলে আমরা সেই ব্যবস্থাটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলবো। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা যেখানে 2 বা তার বেশি কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড থাকবে, সংযুক্ত থাকবে কোনো একটা মাধ্যম দ্বারা। সংযুক্ত থাকার পর একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে। যদি এই 3টা বৈশিষ্ট্যই কোনো ব্যবস্থায় থাকে তাহলে আমরা সেই ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারবো। তাহলে আমরা বললাম কমপক্ষে 2টি কম্পিউটার প্রয়োজন হবে, তাদের মধ্যে কানেকশন দিতে হবে অর্থাৎ সংযোগ স্থাপন করতে হবে। 3 নম্বর শর্ত হলো সংযোগ স্থাপন হলেই হবে না, সেখানে তাদের মধ্যে তথ্য আদান প্রদান করতে সক্ষম হবে। একটি কম্পিউটার যদি কানেক্টেড অপর কম্পিউটারগুলোর সাথে তথ্য আদান প্রদান করতে পারে, এই এবিলিটিটা থাকলে তখন এই 3টা বৈশিষ্ট্য যদি আমরা কোনো ব্যবস্থা পাই আমরা কম্পিউটার নেটওয়ার্ক সেটাকে বলতে পারবো। এখন সত্যিকারের নেটওয়ার্কে আসলে 2-3টে কম্পিউটার থাকে না। একটা অফিসে যদি হয় তাহলে অনেক কম্পিউটার থাকে, বড় অফিস হলে সেখানে আরো বেশি কম্পিউটার থাকে। সাধারণত অনেক কম্পিউটার থাকে। আজকাল এমন হয় যে কেউ একটা কম্পিউটার কিনলে যতক্ষণ না সেটা একটি নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে পারে ততক্ষণ তার মনে হতে থাকে কম্পিউটার ব্যবহারে আসল কাজটি বুঝি করা হলো না। একটা সময় মানুষ কম্পিউটার কিন্তু তখন নেটওয়ার্কে তেমন একটা ব্যবহার ছিল না। পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ ঘরে যখন কম্পিউটার ব্যবহার করতো সেখানে নেট তারা ব্যবহার করতো না। কিন্তু এখন আমরা কম্পিউটার ব্যবহার করে মোবাইল ব্যবহার করি, যেটাই করে আমাদের প্রথম প্রায়োরিটি থাকে যে এটা নেটের সাথে কানেক্টেড হবে, অন্ততপক্ষে ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারবো। তাহলে ইন্টারনেট আমরা যে নেটওয়ার্কটা, নেটওয়ার্ক বিশাল নেটওয়ার্ক। সুতরাং যে যতক্ষণ কম্পিউটারগুলোকে আমরা কি করে জুড়ে দিতে না পারি ততক্ষণ পর্যন্ত মনে হয় যে আসলে কম্পিউটার মূল কাজটি বোধহয় করা হয়নি। তার কারণ হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে যখন তথ্য নেওয়া হয় তখন অনেক বড় কাজ হয়। এই জন্য কম্পিউটার তো নেটওয়ার্ক অনেক কিছু ব্যবহার করতে পারে, যে রিসোর্স তার কাছে নেই সেটিও সে নেটওয়ার্ককে ব্যবহার করতে পারে। তাহলে দেখুন, নেটওয়ার্ক কি আমরা দেখলাম, নেটওয়ার্ক কেন আমরা ব্যবহার করি এটার একটা সাধারণ একটু ছোটখাটো এখানে একটু বলা আছে, সামান্য একটু তথ্য দেওয়া আছে যে
কম্পিউটার কিনলে আমরা প্রথমে চিন্তা করি কম্পিউটার নেটওয়ার্ক এখানে ব্যবহার করব। কম্পিউটার নেটওয়ার্কটা কেন ব্যবহার করি? আমরা আমাদের ঘরে বসে যদি একটা অফিস হয়, অফিস তার প্রতিটি কম্পিউটার, তার যতগুলো এমপ্লয়ি আছে তারা কম্পিউটার ব্যবহার করছে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকে কম্পিউটারের তার তথ্য আদান প্রদান করতে পারছে তার ডেস্কে বসে। তাকে ওই আরেক রুমে বা ওই ইউজারের কাছে গিয়ে তথ্য আনতে হচ্ছে না। একটা সার্ভার কম্পিউটার, মূল কম্পিউটারের তথ্যগুলো থাকে, সেখান থেকে প্রতিটা ক্লায়েন্টের তথ্যগুলা নিয়ে ব্যবহার করতে পারছে। আর কম্পিউটার নেটওয়ার্ক আছে বলে এখন প্রতিটি কাজ অনেক সহজ হয়েছে। যেমন আমরা ডিজিটাল বাংলাদেশ করি, তো ডিজিটাল কিভাবে হচ্ছে? প্রতিটা প্রতিষ্ঠান ডিজিটাল তখনই হবে যখন এটা একটা নেটওয়ার্কে সংযুক্ত হবে। যদি নেটওয়ার্কে সংযুক্ত না হয় তখন ডিজিটাল হতে পারবে না। আমরা ডিজিটাল অনেক সুফল পাচ্ছি। যেমন দেখা যায় যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, তাহলে ঘরে বসে থেকে আমরা এখানে নেটে আমরা ফ্রেন্ডদের থেকে তথ্য আদান প্রদান করতে পারছি বা বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য আদান প্রদান করতে পারছি। ঘরে বসে থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনিং করতে পারছি। ঘরে বসে থেকে আমরা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন কাজগুলো আমরা করতে পারছি। ক্লাস, এই যে তোমরা আজকে ক্লাসটা করতে পারছো, আমরা ক্লাসটা নিচ্ছি, এটাও আমরা কিন্তু ফিজিক্যালি কাছাকাছি নেই, কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে তোমরা আমার ক্লাসটি দেখতে পারছো, আমি আমার ক্লাসটি আপলোড দিতে পারছি। পুরো নেটওয়ার্কের সুবিধা। যদি নেটওয়ার্ক না থাকতো আজকে তোমরা ঘরে বসে থেকে ক্লাসটি করতে পারতে না। স্কুল বন্ধ, দ্যাট মিনস তোমাদের সমস্ত পড়ালেখা বন্ধ হয়ে যেত। কিন্তু এখন তোমরা নেট ব্যবহার করে কি করতে পারছো? মোবাইলে বা কম্পিউটারে শিক্ষকদের ক্লাসগুলো দেখতে পারছো। ইউটিউবের কোনো বিষয় নিয়ে সার্চ দিয়ে যে কোনো বিষয়, পড়ালেখার বিষয়, রান্নাবান্নার বিষয়, কোনো একটা লার্নিং এর বিষয়, যে কোনো বিষয় আমরা সার্চ দিলেই সেখানে অসংখ্য ভিডিও দেখতে পারছি। সেখান থেকে আমরা ভিডিও দেখে আমাদের কাজগুলো ইজিলি করতে পারছি, অর্থাৎ আমাদের নলেজ শেয়ার করতে পারছি। তাহলে এখন পৃথিবীটা অনেক সহজ হয়ে গেছে, মূল কারণে হলো নেটওয়ার্ক। যদি নেটওয়ার্ক না থাকতো তাহলে কিন্তু সেটা সম্ভব ছিল। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, তো নেটওয়ার্ক আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারছি। আমরা অনেক পুরাতন বন্ধু বান্ধবের নেটওয়ার্কে খুঁজে পাচ্ছি, আত্মীয় স্বজনকে খুঁজে পাচ্ছি, তাদের সাথে কানেক্ট করতে হতে পারছি। তাদের সাথে আমরা আমাদের সুখ দুঃখ কথাবার্তা বা ছবি ইত্যাদি আমরা শেয়ার করতে পারছি। যেমন আমরা ভিডিও কল করছি, এটাও নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কের উন্নয়নের কারণে আজকে নেটওয়ার্কে এত জনপ্রিয়তা। আমরা প্রতিটা প্রতিষ্ঠান আজকে ডিজিটাল হচ্ছে, মূল কারণ হলো নেটওয়ার্ক আছে বলে। নেটওয়ার্ক না থাকলে আমাদের প্রতিষ্ঠান ডিজিটালাইজড হতে পারত না। তাহলে নেটওয়ার্কের সুবিধা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। যেমন আমরা ব্যাংক বন্ধ, আমরা রাত্রেবেলা টাকা প্রয়োজন হচ্ছে, আমরা এটিএম বুথ থেকে টাকা তুলে নিয়ে এসেছি, নেটওয়ার্ক আছে বলে। যে মোবাইল ব্যাংকিং, আমরা যে আমাদের বাসার পাশে একটি দোকান থেকে বা আমাদের আমাদের মোবাইল থেকে আমরা টাকা লেনদেন করতে পারছি, তাহলে অনেক সুবিধা। তাহলে আজকে নেটওয়ার্ক আছে বলে আমরা মোবাইল ব্যাংকিং করতে পারছি, এটিএম বুথ থেকে যে কোনো মুহূর্তে টাকা তুলতে পারছি, আমরা আমাদের ঘরে বসে থেকে ক্লাসগুলো করতে পারছি, আমরা আমাদের স্কুলে বসে বা ঘরে বসে আমাদের স্টুডেন্টদের যে রেজিস্ট্রেশন, বোর্ডের সার্ভারের রেজিস্ট্রেশনগুলো আমরা কমপ্লিট করতে পারছি, ফর্ম ফিল আপ করতে পারছি। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফর্ম সাবমিট করা, অ্যাডমিশনের যে কাজগুলো সেগুলো আমরা করতে পারছি। অর্থাৎ এখন আমাদেরকে আমরা ঘরে বসে থেকে বা একই জায়গায় থেকে আমরা কি করতে পারছি? নেটওয়ার্কের কারণে আমাদের দৈনন্দিন কাজগুলো আমরা করতে পারছি, খুব সহজ হয়ে গেছে কাজগুলো। এখন এই নেটওয়ার্কটা কিভাবে গঠিত? নেটওয়ার্কের আমাদের তিনটা বৈশিষ্ট্য আমরা বলছিলাম, যে দুই বা তার বেশি কম্পিউটার থাকবে, দুই নম্বর হলো যে তাদের মধ্যে সংযোগ থাকবে। এখন সংযোগ থাকতে গেলে কি দিয়ে সংযোগ করবে? একটা মাধ্যম দিয়ে সংযোগ করবে। তিন নম্বর হলো তাদের তথ্য আদান প্রদান করবে। এখানে দেখো তোমাদের এই পেজের মধ্যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা নেটওয়ার্কের ছবি। দেখো একটি নেটওয়ার্ক,
এখানে কি কি আছে দেখ, এখানে একটা দুইটা তিনটা কম্পিউটার আছে, একটা সার্ভার আছে, সার্ভারও একটা কম্পিউটার, সার্ভারও একটা পাওয়ারফুল কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার। আর এখানে দেখো রাউটার, ইন্টারনেট, এখানে সুইচ, এখানে একটা প্রিন্টার। তো এখন বলতে পারো যে স্যার উপরে যে অংশটা বলা আছে সেখানে তো আমাদের সুইচে রাউটারের কথা বলা নেই, প্রিন্টারের কথা বলা নেই। অ্যাকচুয়ালি সেখানে আমাদের বলছে দুই বা তার বেশি কম্পিউটার, কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে কোনো একটা মাধ্যম দ্বারা। সে মাধ্যমটা তার তার বা আমরা ওয়্যার বলি, আবার তার বিহীনও হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। ঠিক আছে? এখন এইটা, এই মাধ্যমগুলার যখন আমরা মাধ্যমগুলো সংযোগ করব তখন আরেকটা বিষয় থাকে যে নেটওয়ার্কিং ডিভাইস। যেমন তোমরা ঘরে ওয়াইফাই ইউজ করো, সেখানে দেখবে তোমরা একটা রাউটার ইউজ করছো, রাউটার একটা নেটওয়ার্কিং ডিভাইস। আমরা সুইচ ইউজ করি, সুইচ একটা নেটওয়ার্কিং ডিভাইস। তাহলে আমাদের নেটওয়ার্কিং ডিভাইসের প্রয়োজন হয়। যদি আমার শুধু দুইটা কম্পিউটার হতো কোনো নেটওয়ার্ক ডিভাইস প্রয়োজন হতো না, এখানে আমরা শুধু তার ব্যবহার করলে হতো। কিন্তু অনেকগুলো কম্পিউটার হলে, যেমন তোমরা মোবাইলে চার্জ দিচ্ছ, টিভিতে কানেক্ট করছো, কম্পিউটার কানেক্ট করছো, তোমার ঘরে তো একটা ওয়ালে একটা সকেট, তাহলে একটা সকেট থেকে তুমি এতগুলো কানেকশন কিভাবে দিবে? তখন তোমরা কি করো যে সেই সকেটের মধ্যে মাল্টিপ্লাগের প্লাগটা প্রবেশ করো, আর মাল্টিপ্লাগে অনেকগুলো কি থাকে, পোর্ট থাকে। একটা পোর্টে তুমি মোবাইল চার্জ দিচ্ছ, একটা পোর্টে টিভি কানেক্ট করতেছো, আরেকটা পোর্টে হয়তো বা তুমি কম্পিউটার কানেক্ট করতেছো বা অন্য কোনো ডিভাইস কানেক্ট করতেছো। তাহলে এই কানেক্টিভিটিটা প্রোভাইড করছে যে সেই মাল্টিপ্লাই। ঠিক একইভাবে আমরা যে কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার কানেক্ট করব, আমরা তো দুইটা কম্পিউটার একে অপরের সাথে কানেক্ট করতে পারবো, বেশি হলে তাহলে কিভাবে কানেক্ট করবো? তখন একটা নেটওয়ার্কিং ডিভাইস প্রয়োজন হয়, সেটা হলো সুইচ বা হাব। এখন হাব তেমন একটা ব্যবহার হয় না, সুইচে আমরা ব্যবহার করে থাকি। এই সুইচের মধ্যে মাল্টিপ্লাগের মতো অনেকগুলো পোর্ট থাকে। সেই পোর্টে একটা কম্পিউটার আমরা এখানে কানেক্ট করলাম, একটা কম্পিউটার এখানে কানেক্ট করলাম, একটা কম্পিউটার এখানে কানেক্ট করলাম, এই সার্ভারটা এখানে কানেক্ট করলাম। আরো যদি হতো এদিকে অনেকগুলো পোর্ট থাকে, এখানে 64টা হতে পারে, 128টা হতে পারে, অনেক এই পোর্ট থাকে। সেই পোর্টের মধ্যে আমরা কানেক্ট করতে পারবো যতটা। এখন যদি এমন হয় যে আমার কম্পিউটার 200 আছে, 500 আছে, 1000 আছে, তাহলে তো আমরা একটা সুইচের মধ্যে এতগুলো পোর্ট পাবো না। তখন এই সুইচের সাথে আমরা আরেকটা সুইচ যুক্ত করব, সেটার সাথে আরেকটা সুইচ যুক্ত করব। কারণ একটা সুইচের মধ্যে আমরা ধরলাম যে 28টা কম্পিউটার কানেক্ট করলাম, তাহলে এইটার আরেকটা সুইচের মধ্যে 28টা, এভাবে আমরা হয়তো বা দেখা গেলো যে 500 বা 300 কম্পিউটার কানেকশন আমরা দিয়ে ফেলতে পারছি। তাহলে আমাদের সুইচটা হলো একটা ইন্টারমিডিয়েট ডিভাইস বা নেটওয়ার্কিং ডিভাইস। এটার মূল কাজটি হলো যে সে আহ, আমরা যে কানেকশন দিব, পোর্টটা প্রোভাইড করে, এইটা মূল কাজ। এটা আরো একটা কাজ আছে, এটা আমরা পরে আলোচনা করব। এরপর দেখো এখানে রাউটারের কথা বলা আছে। তার রাউটারের কথা বলা আছে, রাউটার আমরা এই এতটুকু পর্যন্ত আমার একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে আমি কাজ করতে গেলে কিন্তু আমার রাউটার প্রয়োজন নেই। কিন্তু আমার নেটওয়ার্কটা যদি আমি অপর আরেকটি নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে চাই, তাহলে আমার ডাটা প্যাকেট বা তথ্যগুলো যাবে একটা গেটওয়ে দিয়ে। সেই গেটওয়েটা প্রোভাইড করে রাউটার। রাউটার না থাকলে আমরা ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি পাবো না। ইন্টারনেটের সাথে কানেক্ট করতে গেলে বা অন্য কোনো নেটওয়ার্কে কানেকশন নিতে গেলে আমার নেটওয়ার্কের সাথে, আমার এটা একটা ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমি আরেকটা লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে কানেকশন নিতে চাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই একটা রাউটার লাগবে। কারণ এই রাউটার দিয়ে আমার তথ্যগুলো বেরিয়ে যাবে, আবার বাইরে থেকে তথ্য আসলে রাউটার দিয়ে আমার এই নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করবে। আমরা একটু পরে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। এটা একটা সার্ভার কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার। সার্ভার কি সেটা আমরা দেখবো। তাহলে দেখুন যে আমরা একটা নেটওয়ার্কের মধ্যে এই কয়টা বিষয় পেলাম। ম্যান্ডেটরি হলো বা আবশ্যিক হলো, যে আবশ্যিক রিকোয়ারমেন্ট বা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হলো আমাকে অবশ্যই কম্পিউটার থাকতে হবে। সার্ভার কম্পিউটার, আমরা সাধারণ কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। আর যখন আমার বড় নেটওয়ার্ক হবে, যেখানে অনেক পাওয়ারফুল একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, সেখানে অবশ্যই আমাকে একটা সার্ভার কম্পিউটারই কিনতে হবে, যেটা আমার 24 আওয়ার্স কি থাকবে, চালু থাকবে। ঠিক আছে?
আমার নর্মাল কম্পিউটার তো 24 আওয়ার্স চালু করা সম্ভব না, এটা গরম হয়ে যাবে। কিন্তু সার্ভার কম্পিউটার গুলো দেখা যায় আমাদের 24/7, অর্থাৎ সপ্তাহের 7 দিনই 24 ঘন্টা করে, অর্থাৎ 365 দিন এটা কি করছে, চালু থাকছে। এটা এত পাওয়ারফুল কম্পিউটার, সমস্ত তথ্যগুলা সার্ভারে থাকে। এখন দেখো তাহলে আমি নেটওয়ার্কে আমরা দেখলাম যে দুই বা তার বেশি কম্পিউটার এক অপরের সাথে কানেক্টেড আছে, এবং কানেক্টেড থাকার পর এই কম্পিউটার তথ্য দিতে পারতেছে, এটা এটাকে দিতে পারতেছে, এটা এটাকে দিতে পারতেছে, একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারছে। তাহলে আমরা নেটওয়ার্ক সিস্টেমটা বললাম এমন একটা সিস্টেম যেখানে দুই বা তার বেশি কম্পিউটার একে অপরের সাথে কোনো একটা মাধ্যম দ্বারা সংযুক্ত থেকে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে, সেই ব্যবস্থাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক বলে থাকি। তাহলে এই নেটওয়ার্কের মধ্যে আমরা দেখলাম কয়েকটা কম্পিউটার, একটা সার্ভার আছে, তাদের মধ্যে কানেকশন আছে এই তার দিয়ে, তার ছাড়াও হতে পারে, এবং সাথে মাধ্যম আরও আছে, যে আমার সুইচ আছে, রাউটার আছে, এগুলো হলো নেটওয়ার্কিং ডিভাইস, এগুলোর প্রয়োজন হয়। এখন দেখো তাহলে এই যে নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রপাতিগুলো, আমরা সার্ভার বললাম, রাউটার বললাম, সুইচ বললাম, কম্পিউটার বললাম, কম্পিউটারগুলো কিন্তু এখানে ক্লায়েন্ট বলা হচ্ছে। কেন ক্লায়েন্ট বলা হচ্ছে আর এই কম্পিউটারকে কেন সার্ভার বলা হচ্ছে সেটা আমরা একটু দেখব। দেখো সার্ভার, সার্ভার নাম শুনে বুঝতে পারছো এটা সার্ভ করে, সার্ভার যে সার্ভিসটা প্রোভাইড করে, অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার। আমরা আগে বলছি দিস ইজ আ ভেরি পাওয়ারফুল কম্পিউটার, সার্ভার ইজ আ ভেরি পাওয়ারফুল কম্পিউটার হুইচ সার্ভ আস 24/7। তাহলে আমরা বললাম যে 24 ঘন্টায় সার্ভারটা যেহেতু সার্ভিস দেবে, সুতরাং এটা একটা পাওয়ারফুল হতেই হবে, ঠিক আছে। নেটওয়ার্কে অন্য কম্পিউটার নানা রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্ক কিন্তু একটি না অনেকগুলো সার্ভার থাকতে পারে। এখন তোমাদের মনে হতে পারে যে উপরে তো ছবিতে আমরা একটা সার্ভার দেখলাম, তাহলে সার্ভার কি একটা সার্ভার দিয়ে আমার নেটওয়ার্ক তৈরি হবে? যে না, এটা একটি নেটওয়ার্ক একটি সার্ভারে যে থাকতে এমন কথা কথা নেই। ইটস ডিপেন্ড অন আওয়ার নেটওয়ার্ক, আওয়ার রিকোয়ারমেন্ট, যে আমরা আমাদের নেটওয়ার্কটা কতটুকু শক্তিশালী হবে, এখানে কতগুলো কম্পিউটার সংযুক্ত থাকবে, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব, সেটার উপর ডিপেন্ড করবে আমার সার্ভার কম্পিউটার কতগুলো হবে। যদি আমার অনেক বেশি সার্ভিস প্রোভাইড করতে হয়, সেখানে অনেকগুলো সার্ভার প্রয়োজন হবে, তাহলে কমপক্ষে একটি সার্ভার আমরা যুক্ত করি। আর যদি আমার নেটওয়ার্ক বড় হয়, নেটওয়ার্কে অনেক সার্ভিস প্রোভাইড করতে হয়, তাহলে সেখানে আমরা আরো অনেক সার্ভার কি করতে পারি, অ্যাড করতে পারি। অর্থাৎ সার্ভার একটিও হতে পারে, অনেক বেশি হতে পারে, 2টি 4টি 10টি 20টি অনেক হতে পারে। যেমন আমরা ফেসবুক ব্যবহার করি, আমরা তথ্যটা সার্চ দেওয়ার সাথে সাথে তথ্যটা চলে আসে। এখন ফেসবুক সে বিশ্বের প্রতিটা দেশের তার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ইউজার আছে, তারা একই সাথে অনেকে সার্চ করছে, সার্ভিসটা চাচ্ছে, সাথে সাথে সে সার্ভিসটা দিচ্ছে। তাহলে একটা সার্ভার দিয়ে তো সম্ভব না, তারও হাজার হাজার সার্ভার আছে। তাহলে এই ধরনের ডিপেন্ড করবে আমার নেটওয়ার্কটা কতটুকু বড়, নেটওয়ার্কটা কতটুকু পাওয়ারফুল, আমরা কি ধরনের নেটওয়ার্ক চাচ্ছি সেটার উপর নির্ভর করবে। এখন আমার যদি একটা স্কুলের ছোট একটা নেটওয়ার্ক হয়, তাহলে একটা সার্ভার হলে হয়ে যাচ্ছে। বড় নেটওয়ার্ক হলে সেখানে আমার একের অধিক সার্ভারও থাকতে পারে। তাহলে সার্ভার আমরা বললাম, আমরা নাম শুনে বুঝতে পারছি দিস ইজ আ পাওয়ারফুল কম্পিউটার। সার্ভার ইজ ওয়ান কাইন্ড অফ কম্পিউটার দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল। এটা অনেক পাওয়ারফুল এবং এটার এ, দাম অনেক বেশি, এটা কিন্তু অনেক টাকা প্রয়োজন হয়। তাহলে এই সার্ভার হলো আমার নেটওয়ার্কের এক মূল ডিভাইস, মূল কম্পিউটার, এটা এক প্রকার কম্পিউটার। আমার যত প্রকার সার্ভিস থাকে, সার্ভিসটা এখানেই থাকে। যে কি সার্ভিস, এই প্রতিটা কম্পিউটারে ইউজার কি করছে, এখান থেকে অ্যাক্সেস করছে, তারা সবাই কানেকশন নিচ্ছে এখান থেকে। সার্ভারের মধ্যে আমার সফটওয়্যারগুলো লোড করা থাকে, আমার রিসোর্সগুলো লোড করা থাকে, এখানে বিভিন্ন জিনিস, বিভিন্ন ফাইলগুলো থাকে, সে কাজ করছে এখানে জমা করে, সে কাজ করছে এখানে জমা হচ্ছে, সে কাজ করছে এখানে জমা হচ্ছে।
তাহলে প্রতিটা কম্পিউটার কাজ করছে, তাদের কম্পিউটার কিন্তু এটা স্টোর হচ্ছে না, স্টোর হচ্ছে এখানে। ফলে দেখা যায় যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো ইউজার কি করতে পারছে, এখান থেকে তথ্য নিতে পারছে। তাহলে সবাইকে সার্ভিসটা প্রোভাইড করছে এই কম্পিউটার। তাহলে এটারও মূল কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারকে প্রত্যেকটা ইউজারকে সার্ভিসটা প্রোভাইড করছে এটি। ক্লিয়ার এতটুকু? তাহলে দেখো সার্ভার আমরা বললাম দিস ইজ আ ভেরি পাওয়ারফুল কম্পিউটার and this is the main computer of our network system. It serves all the client, all the users, all the client or all the users make a connection with the server and to take the service and have the service from the server. তাহলে আমরা এটা একটা বললাম, সার্ভার হলো একটা মূল কম্পিউটার, পাওয়ারফুল কম্পিউটার, এইটি সার্ভিসটা প্রত্যেকটা কম্পিউটারকে সার্ভিসটা প্রোভাইড করে। ক্লায়েন্ট, ক্লায়েন্ট আমরা বুঝি যে সার্ভিসটা গ্রহণ করে। যেমন ব্যাংকে যদি আমি আমার একটা অ্যাকাউন্ট থাকে, ওই ব্যাংকের আমি হলাম একজন ক্লায়েন্ট। মনে করি ইসলামী ব্যাংক বা সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক, সেখানে লক্ষ লক্ষ ক্লায়েন্ট আছে। তো লক্ষ লক্ষ ব্যক্তি সেখানে অ্যাকাউন্ট করেছে, ওই ব্যাংকের ক্লায়েন্ট হলো তারা। কারণ তারা সেই সার্ভিসটা গ্রহণ করছে কোত্থেকে? ওই ব্যাংক থেকে। এই কম্পিউটারগুলো সার্ভিসটা গ্রহণ করছে সার্ভার থেকে। এই জন্য নেটওয়ার্কের, একটি নেটওয়ার্কের মধ্যে যে কম্পিউটারগুলো সার্ভারের সাথে কানেক্টেড হয়ে সার্ভার থেকে সার্ভিসটা গ্রহণ করে, সেই কম্পিউটারগুলোকে ক্লায়েন্ট বলা হয়। তাহলে দেখো তোমাদের এখানে বলা আছে কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটির অর্থ মোটামুটি সেরকম। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন মনে করো তুমি কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। নেটওয়ার্ক যে কম্পিউটারটি ইমেল পাঠানোর কাজটুকু তোমার জন্য করে দেবে সেটা হলো সার্ভার। এক্ষেত্রে সার্ভারটি হলো ইমেল সার্ভার। তাহলে অনেক প্রকার সার্ভার আছে, যে শুধু তোমার ইমেল সংক্রান্ত যে সার্ভিসটা প্রোভাইড করবে, যে কম্পিউটারটা, যে সার্ভারটা, সেটাকে আমরা মেইল সার্ভার বলি বা ইমেল সার্ভার বলি। তোমার মেইল সংক্রান্ত সার্ভিসটা সেটা প্রোভাইড করছে। যেমন তোমার একটা ইমেল অ্যাকাউন্ট আছে, কেউ তোমাকে তথ্য পাঠাচ্ছে, সেই তথ্যটা কোথায়? সেই সার্ভারে জমা হচ্ছে, এবং সেখানে কোনো ভাইরাস টাইরাস আছে কিনা এটা ওরা চেক করে ফিল্টার করে তার এখানে জমা রাখছে ইনবক্সে। যখন আমরা কম্পিউটার চালু করি, আমরা মেলটা চালু করলে সাথে সাথে পাই। আসলে এটা কোথায় জমা ছিল? আমার কম্পিউটারে তো জমা নেই, সেটা জমা আছে কোথায়? সে সার্ভারে। তাহলে জিমেল ওরা যে সার্ভারটা মেনটেন করছে আমারকে সার্ভিসটা প্রোভাইড করার জন্য, এটা হলো তার মেল সার্ভার, ইমেল সার্ভার। সেখান থেকে আমরা সার্ভিসটা গ্রহণ করছি। তাহলে দেখো যে সার্ভারে অনেক প্রকার সার্ভার আছে, তার মধ্যে একটি সার্ভার নাম বলা হলো মেল সার্ভার বা ইমেল সার্ভার। তাহলে সার্ভারের বিষয়টা আমাদের গেল, ক্লায়েন্টের বিষয়টা গেল। সার্ভার আমরা বললাম যে কম্পিউটারগুলো কি করে? সার্ভিসটা প্রোভাইড করে। যে কম্পিউটার থেকে আমি ইউজার সার্ভিসটা নিচ্ছি, ক্লায়েন্ট সার্ভিসটা নিচ্ছে, সেই পাওয়ারফুল কম্পিউটারটা হলো সার্ভার। আর মেল সংক্রান্ত যে সার্ভিসটা প্রোভাইড করছে, ইমেল সংক্রান্ত যে সার্ভারটা, সেই সার্ভারটার নাম হলো ইমেল সার্ভার বা মেইল সার্ভার। ক্লায়েন্টের বিষয়টা আমরা বললাম যে কম্পিউটারগুলো নেটওয়ার্কে কানেক্টেড হয়ে সার্ভার থেকে সার্ভিসটা গ্রহণ করছে, সেই কম্পিউটারগুলোকে আমরা বললাম ক্লায়েন্ট। তো আশা করি তোমাদের সার্ভার এবং ক্লায়েন্টের যে ডিফারেন্সটা সেটা তোমাদের ক্লিয়ার হওয়ার কথা। এখন আমরা মিডিয়া চলে আসি। যে আমরা বলছি যে কম্পিউটারগুলো কানেক্টেড হবে কোনো একটা মিডিয়া দিয়ে বা কোনো একটা মাধ্যম দিয়ে। যেমন আমরা যেমন কথা বলি, আমার কথাটা তো আরেকজনের কাছে নিয়ে যায় যে মিডিয়া বা মাধ্যম, সেটা হলো বাতাস, বায়ু। যদি আমি ফোনে কথা বলি, সেটাকে নিয়ে যাচ্ছে হয়তো এই আমার ফোনের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের যে ডিভাইসগুলো সেগুলো। তাহলে দেখো বায়ু যে আমার আহ, শব্দটা নিয়ে যাচ্ছে, তাহলে বায়ু একটা মাধ্যম। তা আমরা জানি শব্দ চলাচলের জন্য জনমাধ্যম প্রয়োজন। তাহলে এখন এই নেটওয়ার্কে আমি যে তথ্যটা পাঠাবো, যে প্যাকেট পাঠাবো নেটওয়ার্কিং এর ভাষায়, যে আমরা যে তথ্য বা ফাইল আদান প্রদান করছি সেটাকে প্যাকেট বলা হয়। সেই প্যাকেটটা যখন আমি পাঠাবো তখন একটা মাধ্যম দিয়ে যেতে হবে।
সেই মাধ্যমটা, তাহলে কম্পিউটারগুলো কানেক্টেড হবে একটা মাধ্যম দ্বারা। সেই মাধ্যমটা দুই প্রকার, ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। দেখো বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক ওয়্যার। তাই বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, এগুলো কিন্তু বৈদ্যুতিক তার, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার। তাহলে এগুলো বিভিন্ন প্রকার তার, বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার এটা অনেক পাওয়ারফুল, এটা দিয়ে মানে অনেকটা আলোর গতিতে ডাটাগুলো যায়। এই জন্য কিন্তু বর্তমানে আমরা এই যে ভয়েস বা ভিডিও কল করতে পারছি, আমাদের ভিডিওগুলো টিভিতে যখন ভিডিওগুলো দেখি এত উন্নত, এত দ্রুত, এত দ্রুত আমরা এক দেশ থেকে আরেক দেশে কথা বলতে পারছি, এগুলো মূল কারণ কিন্তু অপটিক্যাল ফাইবার। যে আমাদের ডাটাগুলো এত স্পিডি হওয়ার মূল কারণ হলো অপটিক্যাল ফাইবার। যাই হোক, আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে পরে আলোচনা করব। তাহলে দেখি এগুলো হলো মাধ্যম। তাহলে আমার দুই প্রকার মাধ্যম আছে, একটা হলো ওয়্যার, একটা হলো ওয়্যারলেস। ওয়্যার হলো যে বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি। আর তুমি মিডিয়া ব্যবহার না করো, তারবিহীন, সেটা যে ওয়াইফাই। তোমরা দেখবে তোমার বাসায় যদি রাউটার থাকে, রাউটারের মাথায় দেখবে যে দুইটা অ্যান্টেনা আছে। তাহলে এটি কি বোঝাচ্ছে? ওয়াইফাই, অর্থাৎ তার ছাড়া। যেমন আমরা মোবাইলে কথা বলি, তাহলে মোবাইলে তো তার নেই। যেমন আগে টেলিফোনে কথা বলতাম, টেলিফোনে তার ছিল, তারের মাধ্যমে যেত। এখন আমরা যখন মোবাইলে কথা বলি, তাহলে মোবাইলে তার নেই, তার মাধ্যমটা কি? মাধ্যমটা হলো ওয়াইফাই, ওয়্যারলেস। এখানে ওয়্যারলেসটা কি আছে? ওয়্যারলেসটা আছে, দেখবে যে তোমরা বিভিন্ন বিল্ডিং এর উপরে বা এই, বিভিন্ন টাওয়ার গুলো, মোবাইল কোম্পানির টাওয়ার গুলো বসানো থাকে। সেই টাওয়ারের যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে ওই কোম্পানির সিম যেগুলো ব্যবহার হচ্ছে, তাদের তথ্যটা নিয়ে নিচ্ছে ওই টাওয়ার। তাহলে এই টাওয়ারটা পরবর্তী টাওয়ারে দিচ্ছে, এইভাবে তথ্যটা আদান প্রদান হচ্ছে। তাহলে আমরা দেখছি তার দিয়েও হতে পারে, তার বিহীন হতে পারে। তাহলে আমরা মাধ্যম বললাম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, অর্থাৎ আমার নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে যে তথ্যগুলা আমরা কি করছি, আদান প্রদান করছি, আদান প্রদান তথ্যগুলাকে এক জায়গা থেকে, এক ক্লায়েন্ট থেকে বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার নিয়ে যাওয়ার জন্য একটা যে মাধ্যমটা নিয়ে যাচ্ছে, সেই থেকে যেই ডিভাইসটি নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি যে মাধ্যম বা মিডিয়া। এই মিডিয়াটা দুই প্রকার, একটা ওয়্যার, একটা ওয়্যারলেস। ওয়্যার হলো বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি, অর্থাৎ তার। আর ওয়্যারলেস হলো তার ছাড়া, যেমন ওয়াইফাই, ঠিক আছে, অ্যান্টেনা ইত্যাদি। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি? যেমন আমার কম্পিউটারের মধ্যে তুমি যে কম্পিউটার ব্যবহার করে থাকো বা ল্যাপটপ ব্যবহার করে থাকো, দেখবে যে তুমি যে নেটওয়ার্ক তারটা যদি তুমি ইউজ করো, যে রাউটার থেকে একটা তার এসছে, সে তারটা তুমি কোথায় দিবে? তাই ল্যাপটপ বা ডেস্কটপের একটা নির্দিষ্ট পোর্ট থাকে, সেই পোর্টে আমাদের দিতে হয়, অন্য পোর্টে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পোর্ট থাকে। সেই পোর্টগুলো কি অ্যাকচুয়ালি ভিতরে আমার একটা ডিভাইস থাকে, সেটা বাহিরের অংশে কানেকশন দেওয়ার জন্য পোর্ট থাকে। তাহলে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা আমরা নিক যেটাকে বলি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনএ নেটওয়ার্ক, আইতে ইন্টারফেস, সিতে কার্ড। এক সময় কম্পিউটারের নিকটা বিল্ট ইন থাকতো না, যারা শুধুমাত্র নেটওয়ার্ক ব্যবহার করতো তারা এটা আলাদা কিনে নিয়ে লাগিয়ে নিত, বা যখন কম্পিউটার কেনার সময় তারা বলে দিত এটা আমাকে লাগিয়ে দিতে হবে, এটা আলাদা টাকা দিয়ে তাদেরকে লাগাতে হতো। কারণ যেহেতু তখন মানুষের নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করতো না, তাহলে কেন অতিরিক্ত টাকা দিয়ে এটা লাগাবে? কিন্তু বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপ এটা বিল্ট ইন থাকে, অর্থাৎ দেওয়াই থাকে। কারণ আমরা আগেও বলছি যে কম্পিউটার এখন ব্যবহার করা মানে সে নেটওয়ার্কে যুক্ত হবে বা ইন্টারনেট ইউজ করবে। তাহলে এখন আমার সেই ইন্টারনেটের যে তারটা আমি যুক্ত করব, কোথায় যুক্ত করব? অথবা আমি ওয়াইফাই যদি ইউজ করি, তাহলে সেটা থেকে তথ্যটা কে নেবে, কোথায় যাবে? নিকের মধ্যে যাবে, ঠিক আছে। তাহলে কম্পিউটারে একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড থাকতেই হবে। সেই কার্ডগুলো তো মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে, আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটা নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। তাহলে নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক, সরি, অথবা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যখন তথ্য যাচ্ছে, একটা কম্পিউটার কি করছে, সে তথ্যটা মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, সে মিডিয়া থেকে তথ্যটা ওই কম্পিউটারে যাচ্ছে। তাহলে ওই কম্পিউটার গ্রহণ করতেছে কম্পিউটার কোন অংশটা?
কোম্পানির নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড যেটা সেটা গ্রহণ করছে। আবার সেই কম্পিউটার যখন তথ্যটা দিচ্ছে এই নিক বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ডটাই কিন্তু সেটা পাঠিয়ে দিচ্ছে কোথায়, সেই মিডিয়ার মধ্যে। সেই মিডিয়া থেকে যখন আরেক কম্পিউটারে যাচ্ছে ওই কম্পিউটার নিকটে বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কাটে আবার সেই তথ্যটাকে গ্রহণ করছে। তাহলে এই যে ডাটা প্যাকেট আমরা ট্রাভেল করছে বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যাচ্ছে, আমরা সেন্ড করছি রিসিভ করছি, তাহলে সেন্ডিং এবং রিসিভিং দুইটা কাজই করছে আমার কম্পিউটারের নিক বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড। ক্লিয়ার? তাহলে আমরা বললাম আমার কম্পিউটারে এক সময় কম্পিউটারগুলোতে নিক বিল্ট ইন বা আগ থেকে দেওয়া থাকতো না, কিন্তু এখন এটা বিল্ট ইন থাকে, যেহেতু এটি ছাড়া আমরা নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করতে পারি না। এটার মূল কাজ হলো একটা কম্পিউটার নেটওয়ার্কে তথ্যটা দিবে, তাহলে তথ্যটা দেওয়ার জন্য তাকে নিক কার্ড থাকতে হবে, সেই নিক কার্ডের তথ্যটা মিডিয়াতে দিচ্ছে। আবার মিডিয়া থেকে আরেকটি কম্পিউটার যখন তথ্যটা নিচ্ছে সেই তথ্যটা নিচ্ছে কি নিক বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড। সুতরাং আমরা দেখছি যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড ছাড়া আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারবো না, দিস ইজ ম্যান্ডেটরি। এটা লাগবে, যে কম্পিউটার বা ল্যাপটপে নিক থাকবে না সেই কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে আমরা নেট বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না বা ইউজ করতে পারবো না। ক্লিয়ার এতটুকু? এখন থেকে রিসোর্স। রিসোর্স আমরা জানি মানে কি সম্পদ, তাই না? রিসোর্সের বাংলা হলো সম্পদ। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই রিসোর্স। ক্লায়েন্ট যেই সুবিধাগুলো পায়, যেমন কম্পিউটারের সাথে যে একটা প্রিন্টার কিংবা ফ্যাক্স মেশিন লাগানো হয় সেটা হচ্ছে রিসোর্স। কম্পিউটারে কেউ যে সার্ভার আগে একটা ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে সেটাও রিসোর্স। সেখানে যদি কোনো ফাইল ব্যবহার করে সেটাও রিসোর্স। সেখানে কোনো একটা মজার ছবি থাকে বা একটা ছবি ব্যবহার করা হয় সেটাও রিসোর্স। দেখো আমরা এখানে দেখছিলাম যে এই এখানে দেখ এখানে আমরা কি ব্যবহার করছি, একটা প্রিন্টার ব্যবহার করছি। এখন আমাকে প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রিন্টের কাজ করতে হয়। প্রতিটা কম্পিউটার যদি আমি প্রিন্টার কানেক্ট দিই তাহলে একটা প্রিন্টারের দাম যদি আমার 10,000 টাকা হয়, আমার 10টা কম্পিউটার হলে 1 লাখ টাকা প্রয়োজন হবে। কিন্তু আমি যে সার্ভারের সাথে কানেকশন দিই প্রত্যেকে প্রিন্ট কমান্ড দিচ্ছে সার্ভার থেকে এখানে যাচ্ছে, কারণ প্রতিটা কম্পিউটার 24 আওয়ার্স প্রিন্ট করতেছে না। তাহলে দেখা গেলো তার হয়তো বা সারাদিনে 4টা বা 5টা পেজ প্রিন্ট করতে হচ্ছে, বা 4টা সামান্য কিছু সময় প্রিন্ট করতে হচ্ছে। এখন সামান্য কিছু সময়ের জন্য তাদের ডেডিকেটেড আমরা একটা প্রিন্টার দিই, তাহলে অনেক টাকা প্রয়োজন। কিন্তু এখানে দিলে সেও প্রিন্ট করতে পারছে, সেও প্রিন্ট করতে পারছে, সেও প্রিন্ট করতে পারছে। অর্থাৎ প্রতিটা কম্পিউটার আমরা একটা প্রিন্টার দিয়ে অনেকগুলো কম্পিউটারে প্রিন্টিং এর কাজ করে নিতে পারছি। এর মানে কি যে আমাদের এইটা একটা রিসোর্স, এই কম্পিউটারগুলো এই রিসোর্সটা ব্যবহার করছে। আবার প্রতিটা কম্পিউটার কানেকশন নিয়ে এই কম্পিউটারের সফটওয়্যারগুলো ব্যবহার করছে, তাহলে এখানে সফটওয়্যারগুলো রিসোর্স। এই কম্পিউটার এখানে সে একটা ফাইল তৈরি করে এখানে রাখছে, এই কম্পিউটার ওই ফাইলটার কিছু অংশে প্রয়োজন হচ্ছে বা পুরো অংশে প্রয়োজন হচ্ছে, সেখান থেকে নিয়ে নিচ্ছে, তাহলে তার কাছে এই কম্পিউটার যে কাজ করে এখানে রাখলো সেই ফাইলটা হবে রিসোর্স। এমনকি এমন এমনও হতে পারে একটা ছবি রাখলো, একটা ফটো রাখলো, সেটাও একটা রিসোর্স। অর্থাৎ সার্ভার থেকে একটা সফটওয়্যার হোক, একটা প্যাকেট হোক, একটা ফাইল হোক, যাই হোক, তাহলে এই রিসোর্স দুই প্রকার হতে পারে, এটা হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে। যেমন এখানে একটা ফ্যাক্স মেশিন লাগানো থাকতে পারে, প্রিন্টার লাগানো থাকতে পারে, এগুলো হলো রিসোর্স। আবার সার্ভারের মধ্যে বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে, ফাইলগুলো আছে যেগুলো ক্লায়েন্ট ইউজ করছে সেটাও রিসোর্স। তাহলে আমরা দেখলাম যে রিসোর্স হলো সার্ভারের মধ্যে যে কানেক্টেড অবস্থায় হার্ডওয়্যার থাকুক বা সফটওয়্যার থাকুক, যে হার্ডওয়্যার বা সফটওয়্যারগুলো ক্লায়েন্টগুলো ব্যবহার করছে সেই হার্ডওয়্যার বা সফটওয়্যারগুলো রিসোর্স। তাহলে আমরা বললাম দেয়ার আর টু কাইন্ডস অফ রিসোর্স, ওয়ান ইজ হার্ডওয়্যার, অ্যানাদার ইজ সফটওয়্যার। তাহলে দেখো এখানে আমরা মিডিয়া দেখলাম, নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেখলাম, রিসোর্স দেখলাম। ক্লিয়ার এতটুকু সবার? ইউজার, সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেই ইউজার। ক্লায়েন্ট যে কম্পিউটারগুলো সেখানে আমরা প্রত্যেকটা ক্লায়েন্ট কম্পিউটার কোনো ব্যক্তি ব্যবহার করছে, ঠিক আছে? ওই ব্যক্তি প্রতিটা ব্যক্তি সার্ভার থেকে সার্ভিসটা নিয়ে কাজ করছে। তাহলে এই ক্লায়েন্টের যে ইউজার আছে বা ব্যবহারকারী আছে, যে ব্যক্তি কাজ করছে ক্লায়েন্ট কম্পিউটারে, তাকে আমরা বলি ইউজার। প্রোটোকল, এখন প্রোটোকল হলো নিয়ম, রুলস।
আমরা জানি প্রত্যেকটা কাজের জন্য কতগুলো রুলস আছে, রুলস ছাড়া কোনো কাজ ঠিকমতো চলবে না। তাহলে এখন নেটওয়ার্ক যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য ট্রাভেল করছে, আমরা সেন্ড করছি, রিসিভ করছি ডাটা প্যাকেটগুলো, তাহলে এক জায়গা থেকে আরেক যাওয়ার জন্য নিশ্চয়ই এখানে কতগুলো রুলস আছে। সেই রুলসগুলোই তাহলে কম্পিউটার নেটওয়ার্কের তথ্য আদান প্রদান, যে তথ্য ট্রাভেল করে কতগুলো রুলস বা নিয়ম মেনে চলে, সেই রুলস বা নিয়মটাকে আমরা বলে থাকি প্রটোকল। যেমন তোমাদের কম্পিউটার যে বইয়ে যেটা বলছে, ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, এসব নিয়ম মেনে তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকে ঠিক করে দেয় কোন ভাষায় কোন নিয়মে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে, এই নিয়মগুলো হচ্ছে প্রটোকল। তাহলে আমরা বলছি আমরা যে একটা নেটওয়ার্ক তৈরি করব, তাহলে নেটওয়ার্ক তৈরি করলে সেখানে কতগুলা রুলস সেখানে সেট করে দেওয়া হয়, এই নিয়মে সে ডাউনলোড হবে, এই নিয়মে সে কি আপলোড হবে ইত্যাদি। তাহলে এই ধরনের একটা জনপ্রিয় প্রটোকল হলো এসটিটিপি। তোমরা দেখবে যে যখন তোমরা নেট ইউজ করো, গুগলে কোনো একটা সার্চ দাও, www লিখো, এসটিটিপি কিন্তু তোমরা লিখো না, কিন্তু অটোমেটিক্যালি ওইটার সার্চ বারে দেখা যায় যে এসটিটিপি কথাটা চলে আসে, যে ইউআরএল এর মধ্যে এসটিটিপি কথাটা অ্যাড হয়ে যায়। তাহলে এটা হলো প্রোটোকল, অর্থাৎ আমি যে ইন্টারনেটের সাথে কানেক্টেড হচ্ছে, আমি যে সার্চ করছি, আমি যে তথ্য আদান প্রদান করছি, এটা কোন নিয়মে যাবে সেই নিয়মটা শো করে, সেই নিয়মটা হলো এসটিটিপি। তাহলে এটা হলো ওয়ান কাইন্ড অফ প্রোটোকল। আরো প্রোটোকল আছে, এফটিটিপি আছে, অনেক প্রোটোকল আছে, তার মধ্যে খুব জনপ্রিয় একটি প্রোটোকল হলো এসটিটিপি। তাহলে দেখো যে শিক্ষার্থীরা, যে আমাদের এখানে নেটওয়ার্কের এই পার্ট 8-এর মধ্যে নেটওয়ার্কের ধারণা, সেটা নিয়ে আমাদের মোটামুটি ভাবে এখানে যা আছে আমরা অনেকটা ডিটেলসে আলোচনা করেছি। তাহলে দেখো শিক্ষার্থীরা, তোমরা এখানে কি শিখলে, নেটওয়ার্ক কি সেটা তোমরা বলতে পারবে। আশা করি যে নেটওয়ার্ক কি এটা তোমাদের ক্লিয়ার, এটা ডিটেলস তোমরা জানছো। আর নেটওয়ার্ক তৈরি করতে কি কি প্রয়োজন হয় তোমরা সেটা দেখছো, যে আমার কম্পিউটার লাগে, মিডিয়ার প্রয়োজন হয়, নেটওয়ার্কিং ডিভাইস প্রয়োজন হয়, তা এটা কানেকশনের যে প্রয়োজনটা হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে যোগাযোগের বিষয়টা আছে, এগুলো তোমরা দেখছো। এরপর তোমরা দেখলে যে এখানে একটা সার্ভার কম্পিউটার থাকে, এখানে সুইচ থাকে, রাউটার থাকে, ঠিক আছে। মিডিয়া, এরপর আমরা আলোচনা করছি মিডিয়া কি, মিডিয়া কত প্রকার সেটা আমরা বলছি, ক্লায়েন্ট কি সেটা বললাম, সার্ভার কি সেটা বললাম, রিসোর্স কি সেটা আমরা আলোচনা করলাম। তারপর যে রুলস মেনে চলে, যে প্রোটোকল এসটিটিপি, সেটা আমরা বললাম। তাহলে এখানে যে কথাগুলো আছে, আমরা এখানে পুরো বিষয়টা আমাদের আলোচনা হয়ে গেছে। তারপর এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে একটা নেটওয়ার্কে যা যা প্রয়োজন হয়, নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কি, নেটওয়ার্ক তৈরি করতে আমার কি কি প্রয়োজন হয়, সেখানে মিডিয়া কি, ক্লায়েন্ট কি, সার্ভার কি, নেটওয়ার্কিং ডিভাইস কি, রিসোর্স কি, আর প্রোটোকল কি, প্রতিটা বিষয়ে আমরা আলোচনা করছি। আমরা পরবর্তী পাঠে গিয়ে আরো অনেকগুলো বিষয় নিয়ে, নেটওয়ার্কিং এর অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেখানে তোমাদের টপোলজির বিষয়টা আছে পরবর্তী পাঠে, যে তোমরা আগামী ক্লাসের আগে এই চ্যাপ্টারটা শেষ করে টপোলজি চ্যাপ্টারটা তোমরা একটু দেখে রাখবে। আমরা আগামী ক্লাসে টপোলজি নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা যতটুকু পড়লাম, তোমরা বাসায় বইটা ভালোভাবে পড়লে দেখো তোমাদের যে অন্য কোনো জায়গা থেকে যে তোমার নোট বই, গাইড বইয়ের প্রয়োজন হয় না, কারণ এখানে আমাদের একবার ডিটেলস বলা আছে। যে কারণ আমার এই চ্যাপ্টারটা হচ্ছে নেটওয়ার্কের ধারণা, তোমাদের নেটওয়ার্কের ধারণাটা বা কনসেপ্টটা আমার মনে হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেটওয়ার্ক কি তোমরা বলতে পারবে, নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কি বলতে পারবে, নেটওয়ার্ক তৈরি করতে গেলে আমার কি কি ডিভাইস প্রয়োজন হয় সেগুলো বলতে পারবে। তারপর নেটওয়ার্কের কানেক্টেড যে ডিভাইসগুলো, সেগুলো প্রত্যেকটার কি কি নাম, এবং সেইগুলাকে সার্ভার এটা কেন বলা হয়, প্রত্যেকটাকে কেন বলা হচ্ছে, প্রত্যেকটা কি, প্রত্যেকটার সম্বন্ধে আমরা ধারণা দিলাম। সেখানে মিডিয়ার ধারণা দিলাম, সার্ভারের ধারণা দিলাম, ক্লায়েন্টের ধারণা দিলাম, রিসোর্সের ধারণা দিলাম, তারপর আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ডের ধারণা আমরা দিলাম।
তা এইভাবে প্রত্যেকটা নেটওয়ার্কের প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তোমরা বাসায় বইটা পড়বে, চ্যাপ্টারটা পড়বে, এই লেসনটা পড়ে তোমরা আবার দরকার হয় আহ, ভিডিওটা দেখবে, বইয়ের সাথে মিলাবে, মিলিয়ে মিলিয়ে পড়বে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করার। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।